ফার্স্টে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডোবের আইনের সূত্র। 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবের আইন একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটায় বলা হয়েছিল যে পরপর তিনখানা মৌল, সেটা 2 এরকম 3 এরকম ভাবে যদি তিনখানা মৌলকে নেওয়া হয়, প্রথমটা আর লাস্টের যে মৌলটা আছে তাদের যে অ্যাটমিক মাস মানে হচ্ছে সেইটা গড়, মানে 3+1+3 এর যে গড় সেটাই 2 এর সমান আসবে, মানে 2 নম্বর মৌলটার সমান আসবে। এটাকেই বলা হয়েছে ডোবের আইনের ত্রয়ী সূত্র। মানে তিনখানা মৌলকে নেওয়া হলো, প্রথমটা এবং লাস্টেরটা যে গড় হবে অ্যাটমিক মাসের সেটা মাঝের মৌলটার গড়ের সমান হবে। এটাই ছিল ডোবের আইনের ত্রয়ী সূত্র। এবার এই সূত্রটা কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না। সেই কারণে এটাকে একটা সময় পরে গিয়ে বাদ দেওয়া হয়েছিল। এরপরের যে জিনিসটা আছে সেটা আমরা এটা শিখব। তো মেন্ডেলিভ একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছিল, আর বর্তমান সময়ে যে পিরিয়ডিক টেবিল চলছে সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এবার মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিল সেখানে মোট 8খানা গ্রুপ ছিল, আর কিছু কিছু জায়গায় সে ফাঁকা রেখেছিল। ভবিষ্যতে যদি কোনো মৌল তৈরি হয় তাহলে সেটা সেখানেই বসবে, এরকম একটা ফিউচারিস্টিক তত্ত্ব তিনি দিয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে দেখা গেছিল যে ওই মৌলগুলো যখন আবিষ্কৃত হয়েছিল তখন ঠিক সেই সমস্ত জায়গাতেই পিরিয়ডিক টেবিল বসেছে। পরে যেটা আসলো সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এটা হচ্ছে মোজলের সূত্র অনুসারে হয়েছিল। তো মোজলের সূত্রে অনুসারে যে মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছিল সেখানে গ্রুপ সংখ্যা ছিল 18, পিরিয়ড সংখ্যা ছিল 7, আর এখানে মোট 118খানা মৌল ছিল। বোঝা গেল? এখান থেকে শুরু করে এই যে দুটো গ্রুপ, এই একটা আর এই একটা, এই যে দুটো গ্রুপকে একসাথে বলা হয় এস গ্রুপ। ঠিক আছে? এবার এই পি গ্রুপ এলিমেন্ট, ডি গ্রুপ এলিমেন্ট আর এস গ্রুপ এলিমেন্ট, আর এইখানে এই যে লাস্টে যে দুটো গ্রুপ আছে, এই যে লাস্টে যে দুটো পিরিয়ড আছে, এই দুটো পিরিয়ডকে একসঙ্গে বলা হয় তোমার এফ গ্রুপ এলিমেন্ট। তাহলে এস পি ডি এফ, এই মোট এতগুলো গ্রুপ। আর যে প্রথম যে গ্রুপ, ফার্স্ট গ্রুপ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রথম যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। তারপরে যে সেকেন্ড গ্রুপটা আছে সেটা ওই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এস আর বি এ আর এ, রেডন, এইগুলোকে বলা হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, এখান থেকে শুরু করে এই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। এখান থেকে শুরু করে এই মৌলগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট বা ডি গ্রুপ এলিমেন্ট, বা বা এটাকে বলা হয় সন্ধিগত মৌল। তারপরে এখান থেকে শুরু করে যে পি গ্রুপ যে এলিমেন্ট আছে, এই পি গ্রুপের এলিমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। এই লাস্টের যে 18 নম্বর গ্রুপ, এই 18 নম্বর গ্রুপকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ। এখানে সমস্ত নোবেল গ্যাসগুলি থাকে, তাই এটাকে নোবেল গ্যাস গ্রুপ বলা হয়। আচ্ছা, তারপরে এই যে 13 নম্বর গ্রুপ, এটাকে বলা হয় বোরন ফ্যামিলি। এই 14 নম্বর গ্রুপ, এটাকে বলা হয় কার্বন ফ্যামিলি। এই 15 নম্বর গ্রুপকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি। তারপরে 16 নম্বর গ্রুপকে বলা হয় অক্সিজেন ফ্যামিলি। 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি। এবার 17 নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলোকে কি বলে? 17 নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করে এটা এস, এটা যে এলিমেন্ট গুলো রয়েছে সেখানে মোট এলিমেন্ট সংখ্যা হচ্ছে, এস গ্রুপের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 13টা। 13খানা এলিমেন্ট রয়েছে। আর এখানে হচ্ছে অ্যালকালি আর অ্যালকালাইন, মানে হচ্ছে অ্যালকালি মানে হচ্ছে ক্ষারীয়, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হাইড্রোজেন সবগুলোই মেটাল, কিন্তু হাইড্রোজেন মেটাল নয়। আচ্ছা, ওখানে ম্যাক্সিমাম গুলোই মেটাল, কিন্তু হাইড্রোজেন একমাত্র মেটাল নয়। আর হাইড্রোজেন দুই ধরনের সত্তা দেখায়, একটা হ্যালোজেনের মতো আর একটা হচ্ছে ক্ষার ধাতুর মতো, তাই হ্যালোজেনকে বলা হয় দুষ্ট মৌল। ঠিক আছে? তারপরে পি ব্লকে মোট এলিমেন্ট সংখ্যা হচ্ছে 37। আচ্ছা, এখানে মেটাল, নন মেটাল আর মেটালয়েডস সব ধরনের এলিমেন্টই এখানে পাওয়া যায়। এটা হচ্ছে 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত মৌলগুলিকে বলা হয় পি ব্লক এলিমেন্ট, যেটা ওই পর্যায় সারণীতে আমি দেখিয়ে দিয়ে আসলাম। তারপর ডি ব্লক এলিমেন্ট, এখানে কি বলা হচ্ছে মোট 40 এলিমেন্টস পাওয়া গেছে। এটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, মানে হচ্ছে এখানে ডিডি ট্রানজিশন হয়, মনে রাখবে এটা ডিডি ট্রানজিশন হয়। আর এফ ব্লক এলিমেন্ট, এটাও এক ধরনের ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু এটা ইনার ট্রানজিশন এলিমেন্ট, মানে নিজেদের মধ্যেই যে এলিমেন্ট গুলো
নিজেদের মধ্যে ট্রানজিট করে, ইলেকট্রনগুলিকে ট্রানজিট করে কালার তৈরি করে সেগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এরাও কালার তৈরি করতে পারে, কিন্তু এটা ইনার, মানে নিজেদের মধ্যেই করে। এখানে হচ্ছে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনয়েডস যে মৌলগুলো রয়েছে সেগুলো আছে। তাহলে এখানে 28টা মৌল, এখানে 40টা, এখানে 35টা, আর এখানে 13টা মোট মৌল রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই যে এস, পি, ডি, এফ, এই এস গ্রুপে, মানে এস যে ইয়েগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, পি তে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 6, ডি তে হচ্ছে 10, আর এফ এ হচ্ছে 14। এটার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6, এই টাইপের ইলেকট্রন বিন্যাস হয়। এবার ইলেকট্রন বিন্যাসটা কি করে হয়, এখানে ইলেকট্রন বিন্যাসটা হয় 1s2 2s2 2p6। এটা হচ্ছে হুমস ল এর সাহায্যে হয়। হুমস ল বলেছিল যে এরকম ভাবে ইলেকট্রনগুলি আগে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, এরকম ভাবে চলতে থাকবে। এটা একটা রুলস এর মাধ্যমে হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে এস গ্রুপে 2টো ইলেকট্রন থাকে সর্বোচ্চ, পি তে হচ্ছে 6টা ইলেকট্রন, বি তে 10টা ইলেকট্রন থাকে, আর এফ এ হচ্ছে 14 ইলেকট্রন থাকে। এগুলোকে মনে রাখতে হবে। তারপরে আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এটা হচ্ছে এই যে আমাদের অ্যালুমিনিয়াম, যে মৌলটা আছে এটাকে বলা হয় আর্থ ক্রাস্ট। ARTH, আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্ট কেন বলা হয়, কারণ হচ্ছে এটা পৃথিবীর যে উপরিতল, সেই উপরিতলে সব থেকে বেশি পরিমাণে এই অ্যালুমিনিয়ামকে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামকে পৃথিবীর উপরিতলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তাই অ্যালুমিনিয়ামকে বলা হয় আর্থ ক্রাস্ট। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার মৌল। আচ্ছা, পর্যায় সারণীতে 13 নাম্বার মৌল। বোঝা গেল? এটা নিয়ে একটুখানি ডিসকাশন করব। যেখানে ভ্যালেন্সি মান হচ্ছে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 1। যেমন ধরো এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই আমরা, ধরো সোডিয়াম নিচ্ছি, ফার্স্ট গ্রুপে আছে, এই যে ফার্স্ট গ্রুপে সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল। তাহলে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে সেটা 281 এই টাইপের হবে। যদি 2n স্কয়ারের সূত্র দিয়ে করি তাহলে 281, অথবা এটাকে এভাবে করা যেতে পারে 1s2 2s2 2p6, আর হচ্ছে 3s1 সম্ভবত এটা, 3s1। তাহলে এই যে সর্বশেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাই এদের ভ্যালেন্সি হচ্ছে +1। এরা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই এদের ভ্যালেন্সিকে +1 বলা হচ্ছে। লিথিয়াম, হচ্ছে সব থেকে হালকা হালকা ধাতু। ঠিক আছে, এটা গ্রুপ নাম্বার 1-এ অবস্থিত। আর মৌল নাম্বার 1 নম্বর গ্রুপের মৌল নাম্বার 2, হাইড্রোজেনের পর লিথিয়াম, যেমন হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, এইভাবে চলবে। সোডিয়াম হচ্ছে সব থেকে সফট মেটাল। সফট মানে হচ্ছে সব থেকে নরম মেটাল, সোডিয়ামকেই বলা হয়। কারণ এটাকে ছুরি দিয়ে কাটা যায়, মানে নাইফ দিয়ে এটাকে কাটা যায়, তাই এটাকে বলা হচ্ছে সফট মেটাল। এই যে সোডিয়াম এরকম থাকে। সোডিয়ামকে যদি সোডিয়ামকে যদি জল মানে H2 এর মধ্যে নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়, আগুন ধরে যায়। তার কারণ এটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া ঘটে এখানে, তোমার রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ মোচিত হয়। তারপরে যেটা আছে অ্যালকালাইন আর্থ মেটাল, মানে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে কি কি আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, রেডিয়াম আছে, আর হচ্ছে বেরিয়াম আছে, আর অনেক কিছু আছে। তো আমাদের এইগুলো এসেনশিয়াল, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ক্যালসিয়াম কোথায় ইউজ করা হয়, দেখো ক্যালসিয়াম হচ্ছে এসেনশিয়াল ফর বোনস, মানে আমাদের হাড় তৈরি হতে সাহায্য করে, আমাদের নখ তৈরি হতে সাহায্য করে নখ, আর হচ্ছে চুল তৈরি হতে সাহায্য করে ক্যালসিয়াম। এটা মনে রাখতে হবে। এবার ম্যাগনেসিয়াম, কি কম্পোনেন্টস অফ ক্লোরোফিল ইন লিভস, মানে হচ্ছে পাতার যে ক্লোরোফিল থাকে, গাছের পাতার যে ক্লোরোফিল থাকে, এরকম ছোট ছোট যে ক্লোরোফিল যে কোষগুলো থাকে, তার মধ্যে ম্যাগনেসিয়াম কি কম্পোনেন্ট হিসেবে কাজ করে, ওই ক্লোরোফিলকে সক্রিয় করার জন্য। রেডিয়াম, একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলেও এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে এখান থেকে তেজস্ক্রিয়তা বেরিয়ে যায়। বেরিয়াম, এটা হচ্ছে মেডিকেল ইমেজে ব্যবহার করা হয়, মানে হচ্ছে যে আমাদের যে এক্সরে করা হয় সেখানে এটা ইউজ করা যেতে পারে। তারপরে যেটা আছে
আগের দুটো গেল আমাদের এস ব্লক এলিমেন্ট, এবার আসবে আমাদের পি ব্লক এলিমেন্ট অর ফ্যামিলি। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কার্বন ফ্যামিলি, তারপরে নাইট্রোজেন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি হচ্ছে 13তে আছে, নাইট্রোজেন ফ্যামিলিতে আছে 14 নম্বরে, হ্যালোজেন ফ্যামিলি আছে 17 নম্বরে, এরকম ভাবে অক্সিজেন ফ্যামিলি আছে তোমার 16 নম্বরে, এরকম ভাবে চলছিল, তাই তো? তো দেখো, এবার কার্বন ফ্যামিলির মধ্যে কার্বন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট, তাই তো? এবার সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট কার্বন হওয়ার জন্য এই কার্বনের বিভিন্ন ধরনের অ্যালোট্রোপ দেখা যায়। অ্যালোট্রোপ মানে হচ্ছে বহুরূপতা দেখা যায়। যেমন কার্বন দিয়ে গ্রাফাইট তৈরি হয়, কার্বন দিয়ে গ্রাফাইট তৈরি হয়, কার্বন দিয়ে তোমার হিরে তৈরি হয়, তাই তো? এবার কার্বন দিয়ে তৈরি হয় গ্রাফাইন, কার্বন দিয়ে তৈরি হয় গ্রাফাইন। এবার এই গ্রাফাইনটা তৈরি করা হয় ল্যাবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, বা আর্টিফিশিয়াল এটাকে তৈরি করা হয়। আহ তাই এটাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যালোট্রোপস। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যালোট্রোপস। কার্বনের গ্রাফাইন যেটা আছে সেটাকে আর্টিফিশিয়াল অ্যালোট্রোপস বলা হয়। তো এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন 78%, আমাদের বাতাসের 78% হচ্ছে নাইট্রোজেন। অক্সিজেন হচ্ছে 78% হচ্ছে নাইট্রোজেন। আর বাকি 1 থেকে 2% অন্যান্য গ্যাস থেকে। আচ্ছা, এটা হচ্ছে এসেনশিয়াল ফর বোনস অ্যান্ড কার্ল হেয়ার, মানে আমাদের কোঁকড়ানো যে চুল তৈরি হয় সেটা তৈরি হওয়ার প্রধান উপাদান হিসেবে নাইট্রোজেন কাজ করে। তারপর এটা হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইগুলোকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি, বা সামুদ্রিক লবণ উৎপাদক উপাদান, কারণ এগুলো সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এটাকে হ্যালোজেন ফ্যামিলি বলা হয়। রাখবা এদের মধ্যে যে এই যে তোমার হ্যালোজেন ফ্যামিলি, এই হ্যালোজেন ফ্যামিলির মধ্যে আয়োডিন হচ্ছে আয়োডিন আর ব্রোমিন হচ্ছে কালারফুল এলিমেন্ট, মানে এরা বিভিন্ন সময় বিভিন্ন কালার তৈরি করতে পারে। আচ্ছা, মডার্ন পিরিয়ডিক টেবিলে মোট 1 on 8 এলিমেন্ট আছে, যেখানে তোমার প্রাকৃতিক এলিমেন্ট রয়েছে এবং কিছু ল্যাবে তৈরি করা এলিমেন্টও আছে। আচ্ছা, এবার স্টাবলিশ বাই হেনরি মোজলে। হেনরি